শান্তির সংসারটাকে ভেঙে দিও না বৌমা। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার এই শান্তির সংসারটাকে ভেঙে চিতার আগুন জ্বালিও না বৌমা, চিতার আগুন জ্বালিও না। শোনো ভাস্কর, তুমি আমার গালে চড় মেরেছো, স্বামী বলে প্রথমবার ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি আমার গালে চড় মারো তাহলে কিন্তু ক্ষমা করবো না, কথাটা মনে থাকে। বৌদি, এখন আমি কি করব তুমি বলে দিতে পারো? কেমন করে অবুঝ পিউলিকে আমি বোঝাবো? একটু শান্ত হয়ে থাকি। কোন ভাষায় নিজেকে আমি সান্ত্বনা দেব বৌদি? জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্তের কোনো পথই যে আমার জন্য খোলা নেই। এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। তাহলে তোর মনটা কেমন করে সান্ত্বনা পাবে তুই বলতে পারছিস ভাস্কর? কি হয়েছে বৌদি? না কিছু হয়নি তো ভাই। তাহলে বলো তো মেজুদা কাঁদছে কেন? কাঁদেনি তো ভাই। আমি চোখে দেখতে পাই না বলে তোমরা সবাই আমায় কবর রাখতে চাইছো বৌদি, তাই না? সাক্ষর কেন বৌদি? আমি তো এই সংসারে একজন, এই সমস্ত সুখ হাসি আনন্দ সমান ভাগ তোমরা আমায় দিয়েছ, তাহলে এই সংসারের দুঃখ সমান ভাগ কেন দিবে না? আরে সাক্ষর, তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই ভাই, আমার কাছে জানা নেই। তুই আমাকে ক্ষমা করিস ভাই, তুই আমাকে ক্ষমা করিস। তোমরা সবাই সমান, অন্ধ বলে আমাকে শুধু করুণা করতে চাই না তোমাদের করুণা। তোমাদের মতো আমিও একটুকু কাঁদতে চাই, একটুকু কাঁদতে চাই। তুমি কাঁদছো সাক্ষর? তুমি আমার সামনে এবার এসো তো, তোমার ভালো করে দেখি। তুমি আমাকে দেখবে সাক্ষর? হ্যাঁ দিদি, আমি অন্ধ, তাই তো তোমার অন্তর দিয়ে আমি তোমায় এবার দেখবো। তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদছি না ভাই। এত শীঘ্রই তুমি নিজেকে পাষাণ করে নিতে পারলে দিদি? শুধু আমার স্বপ্ন বুঝি মন থেকে মুছে ফেলেছো? চুপ করো সাক্ষর, ও কথা বলো না। আমি সারা জীবন তোমার দিদি হয়ে থেকে যাবো ভাই। আমি যে কিন্তু তোমার আমার বৌদি রূপে দেখতে চাই দিদি। কিন্তু তো তুমি আমাকে তোমার দিদি রূপে দেখতে চেয়েছিলে ভাই। আমি ভুল করেছিলাম, আমি দিদি চাই না, আমার বৌদি চাই। সাক্ষর, ওগো ঈশ্বর, আমি কখনো তোমার কাছে কোনো প্রার্থনা করিনি, আজ তোমার কাছে প্রার্থনা করতে আমার মনের সামান্য চাও টুকু পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো। পূর্ণ হবে না সাক্ষর, তোমার চাওয়া কোনোদিনও পূর্ণ হবে না। আমি তোমার বৌদি আশা সারা জীবনের মতো মন থেকে মুছে ফেলে আমি যে চিরকাল তোমার দিদি হয়ে থেকে গেলাম সাক্ষর, তোমার দিদি হয়ে।
মালি শুকিয়ে যাচ্ছে, সারা দেহ যেন আমার অবস্থা হয়ে যাচ্ছে। হগো, কে আছো হৃদয়বান ব্যক্তি, আমায় আমায় একটুকু জল দিয়ে যাও, একটু জল। এগুলো খেয়ে নি। কে কে তুমি? লোক দেখাতে এসেছো? সারা এক সপ্তাহ এক বিন্দু জল না দিয়ে থালা ভর্তি খাবার নিয়ে আমার সঙ্গে রসিকতা করতে এসেছো? রসিকতা করতে আমি আসিনি। আমার সামনে থেকেই নিয়ে যাও খাবারগুলো, নিয়ে যাও বলছি। দয়া করে চেঁচাবেন না, আস্তে কথা বলো, নইলে বিপদ হবে। হোক বিপদ। বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে নিয়ে আমি রসিকতা করতে আসিনি। আমি বহুবার চেষ্টা করেছি আপনার ওখানে খাবার পৌঁছে দিতে, কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারিনি। শীঘ্রই এগুলো খেয়ে নিন। না, আমি খাবো না, ওতে বিষ মেশানো আছে। ওই বিষ দিয়ে তোমরা আমায় মেরে ফেলতে চাও। না না, আমি খাবো না। আমি ফিরে পেতে চাই ওই আমার হারানো ফলের অতীতকে। যাও, নিয়ে যাও ওই সামান্য বিষাক্ত খাবারগুলো, নিয়ে যাও। ওগুলো খেয়ে নিন। বাবা, আপনি আমায় বাবা বলে ডাকলেন? হ্যাঁ, মনে করুন আমি আপনার ছেলে। ছেলে কি কখনো বাবার মুখে বিষ তুলে দিতে পারে? আপনি কাঁদছেন, আপনি কাঁদছেন। জানো বাবা, আমার না তোমার মতো একটি ছেলে ছিল, ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি। আমার এই ছেলেকে তাকে আমার চোখের সামনে নির্মম ভাবে খুন করেছে। কি বলছেন আপনি? শুধু তাই নয়, ও আমার স্ত্রীকে বিষ খেয়ে মেরে ফেলেছে। আর আমার একমাত্র মা মনিকে যে কোথায় প্রচার করেছে তা আজ পর্যন্ত আমি জানতে পারিনি। কিন্তু কি বলছেন? আমার বিষয় সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য যে বেবি ফুড কারখানার মালিক হিসাবে ওই প্রেমাংশু ব্যানার্জি নিজেকে পরিচয় দেয়, সেই কারখানার মালিক ছিলাম আমি, এই সিদ্ধার্থ মল্লিক। আর ওই প্রেমাংশু ছিলেন কারখানার ম্যানেজার। ওকে আমি নিজের ছেলের মতো ভালোবাসতাম। সেই ভালোবাসার সুযোগ নিয়ে আজ আমার এই পরিবারটাকে শেষ করে দিল। কাঁদবেন না বাবা, যা হারিয়ে গেছে তা হয়তো ফিরে পাবে না, তবে আমার দৃঢ় বিশ্বাস যা বর্তমান রয়েছে তা নিশ্চয় ফিরে পাবেন। আর দেরি না করে ওইগুলো খেয়ে নিন। আমি দূর থেকে পাহারা দেব। আমার ঘন্টার ধ্বনি শুনলে শীঘ্রই খাবারগুলো লুকিয়ে ফেলবে। থালা ভর্তি রুটি, আজ পেট ভর্তি রুটি খাবো। কি গ্লাস ভর্তি জল, যেন তরল অমৃত। ক্ষুধার চেয়ে তৃষ্ণার জ্বালায় অনেক বসি, আমি বরং আগে জলটাই পান করি। না না, কিন্তু হঠাৎ যদি কেউ এসে পড়ে তাহলে তো আমার রুটি খাওয়া হবে না। আমি বরং
রুটিটাই খেয়ে নি। দুটো রুটি খেতে দিলে না। আজ আমি 7 দিন উপোস করে আছি বলে তবু দুটো রুটি আমায় খেতে দিলে না। পাগলা, তোর একমাত্র খাবার হচ্ছে শঙ্কর মাছের চাবুক। না না, আর তুমি আমায় মেরো না, আমাকে খেতে না দাও। ওই গ্লাসের জলটুকু আমায় পান করতে দাও। জলকাই আমার পিপাসায় সারা দেহ যেন অবশ হয়ে যাচ্ছে। দাও। এই জানোয়ারটা করে খাবার এলো কোথা থেকে? আমি জানি না বস। কোথায় ছিলেন লর্ডসাহেব? আমার আদেশ অমান্য করে কে বা কারা এখানে খাবার পৌঁছে দিয়ে গেল, তার তদন্ত কি আমাকে করতে হবে? ভুল হয়ে গেছে বস, আর কখনো এমন হবে না। এই পাগলা, বল কে তোর ঘরে খাবার পৌঁছে দিয়েছে? তোদের নিয়তি পাগলা। বলবো না, কোনো কোথায় আমি বলবো না। তো মেরে পাগলা। কোন কাজ না দেখিয়ে আমার ময়দান থেকে আউট করে দেবেন? এই পাগলাটা কে খাবার পৌঁছে দিয়েছে তুই জানিস ঘন্টারা? না স্যার। এই পাগলা, তোমায় না স্যার খেতে বারণ করেছে? না খেয়ে থাকতে পারি না। খবরদার, দিলেও খাবি না আর না দিলেও খাবি না, মনে থাকবে? খুব মনে থাকবে বাবা, খুব মনে থাকবে। এই দিলেও খাবো না আর না দিলেও খাবো না, দিলেও খাবো না আর না দিলেও খাবো না। আমার চোখে জল কেন ঘন্টারাম? আমি যে কাঁদছি স্যার। কেন? আজকে আপনার যে বিপদ, বিপদ মানে বিপদ, একেবারে ভয়ঙ্কর বিপদ। নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কালী বিদ্যা জেনে ফেলেছে, তাই আপনাকে বাস দিতে ছুটে আসছে। ইন্সপেক্টর ঘোষণ, তুমি না জেনে বাঘের গুহায় প্রবেশ করেছো। এত সহজে তোমায় আমি বেরিয়ে যেতে দেব না। ওই ইনকাম ট্যাক্স অফিসারকে আমি আমার প্রথম অস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা করব। তা যদি ব্যর্থ হই, তুমি আমার দ্বিতীয় অস্ত্র নিক্ষেপ করবে। যাও। আমার চোলার মধ্যে কোথা থেকে যে আটা গজে উঠছে তা আমি বুঝে উঠতে পারছি না। ওরা বুঝে জানে না
আমার সারা শরীরটা বর্ম দিয়ে ঢাকা। সেই বর্ম ভেদ করে কেউ তার দেহটাকে ক্ষত বিক্ষত করতে পারবে না। ওটা আপনার ভুল ধারণা মিস্টার ব্যানার্জি। আপনি? ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার ঘোষাল। আরে আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার। তারপর বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? ধন্যবাদ মিস্টার ব্যানার্জি। আমি একবার আপনার অডিট গুলো চেক আপ করতে চাই। সেগুলো তো আগের অফিসার চেক আপ করে গেছেন মিস্টার ঘোষাল। আগের অফিসারকে আপনি ভুল অডিট পেশ করেছেন, তার প্রমাণ যথা সময়ে ওটাই পাবেন। আমি বলছিলাম কি, আপনার কোনো কথা শুনতেই আমি রাজি নই মিস্টার ব্যানার্জি। দীর্ঘ 2 বছর ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি বিজনেস করছেন, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি কোনো অডিট পেশ করেননি। তাই আপনাকে আমি শেষবারের মতো সাবধান করে দিয়ে গেলাম মিস্টার ব্যানার্জি, 24 ঘন্টার মধ্যে সমস্ত অডিট পেশ না করলে আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য থাকবো। জাস্ট আ মিনিট মিস্টার ঘোষাল, বলুন। বলছিলাম কি, যে ট্যাক্সটা আমি সরকারকে দেব সেটা যদি আমি আপনাকে দিয়ে দিই, What? আসুন না আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্বের হাত মিলিয়ে নিজেদের ভবিষ্যৎটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলি। আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমাকে মাসে মাসে মাইনে দেন। নতুন করে আপনার কাছে ঘুষ নিয়ে আমি আমার ভবিষ্যৎটাকে কলঙ্কিত করতে চাই না মিস্টার ব্যানার্জি। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার ঘোষাল। এমন ভুল আমি জীবনে অনেক করেছি মিস্টার ব্যানার্জি, এবং তার জন্য আমি গর্বিত, এবং সুযোগ পেলে এই ভুল আমি আবারও করব। চলি, নমস্কার। এই ঝিলিকার যৌবন তরঙ্গে একটু শর্ট না মেরেই চলে যাবেন। কে তুমি? ঝিলিক, আপনাদের মতন পুরুষের মনে ঝিলিক মেরে প্রেমের আলো জ্বালিয়ে যৌবনের জলসা গায়। ঝিলিক, এই অফিসারকে তুমি দারুণ ভাবে খুশি করে দিও, কেমন? বাই। ননসেন্স প্রেমাংশু ব্যানার্জি, আমি তোমাকে ছাড়বো না ইডিয়েট। আমিও তোমাকে ছাড়বো না। আজ সারা রাত তোমাকে এমনি ভাবে বুকে জড়িয়ে রাখবো। বলছি, লজ্জাকে ডার্লিং, তোমরা পুরুষ, মৌমাছির জাত, ফুল এটো হোক আর বাসি হোক, মধু শেষাই তোমাদের কাজ। এসো মধুকর, আমার এই যৌবন ফুলের সঞ্চিত মধুটা পান করে যাও। ফুল যদি সত্যিকারের ফুল হয়, সে ফুল দেবতার পূজায় স্থান পায় নারী। আর যে ফুল দানবের কামনার ফুল দালিতে গন্ধ ছড়ায়, সে ফুল নয়, মুঠো মুঠো ফুল। মধু খাবে আয় রে ভ্রমর, মধু খাবে আয়, মধু খাবে আয় ভ্রমর, মধু খাবে আয়, মধু খাবে আয় ভ্রমর, মধু খাবে আয়, মধু খাবে আয় ভ্রমর।
না বাঙালি মেয়ে? তোমার লজ্জা করে না একজন অপরিচিত পুরুষের কাছে নির্লজ্জের মতো নিজেকে বিলিয়ে দিতে? যে বাঙালি মেয়েরা বড় পুরুষের স্পর্শকে সতীত্বের মর্যাদা হানি হিসেবে গণ্য করে, সেই বাঙালি মেয়ে হয়ে সতীত্বের মূল্যটুকু বুঝলে না? ছি, দেখ তোমার নারীত্ব। বাবুজি, 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 একে আমার চোখে জল। তবে কি ঝিলিকের অন্তরে লুকিয়ে রাখা বিজলিটা কেঁদে কেঁদে মরছে? না না, বিজলিকে আমি খুব পড়াতে চাই, খুব পড়াতে চাই। মিস্টার ঘোষাল কোথায় ছিলেন? চলে গেছে। চলে গেছে? ধরে রাখতে পারলে না? এই তোমার ক্ষমতা। কি করবো স্যার, লোকটা যে আপনার মতো চামার নয়। চামার না হলে কি আর চামড়ার স্বাদ মরছে স্যার? এলিয়ান ঘোষাল বুক জাল কেটে বেরিয়ে গেল। পুকুর থেকে তুমি বেরোতে পারবে না। বেশি কিছু ক্ষমতা দেখাতে চাইলে তোমায় আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। बिजली रानी को झिलिक बनिए बनर्जी साहब बहुत मर्जित करिया लिलो और हम साहब उसके 10,000 रुपया में बिक्री करे बेवकूफ बनिए गेला। साला लड़की तो नहीं, एकदम एक्सप्रेस मालगाड़ी। कौन हो भाई? ओ उस्ताद छगोल्लाल। रुपया कौन रुपया? এর মধ্যে ভুলে গেলে 1,000 টাকা করে বিজলি কমে বিক্রি করেছিলাম। 200 মাত্র 200 রুপিয়া দিয়ে এখন বলছো কিনা 100 রুপিয়া। ओ साला हमार एकदम मालूम नहीं और 800 रुपया बाकी আছে तो ठीक আছে 10 दिन में ले लो। सारा बुद्ध कहीं का আমি रुपया लिए घुमाচ্ছি क्या? जा जा बाद में ले लो। कोई কিন্তু খোদা খিলাফ করকে এসেছে টাকা না পেলে আমি বিজলিকে ফিরে নিয়ে যাব। তোর বিজলি বিজলি এখন ঝিলিক বানিয়ে বেনার্জি সাহেবের নকরি করছে। हेलो सर जी। अरे झिलिक बेबी আসেন আসেন। আরে বিজলি কি সুন্দর লাগছে রে তোকে। মনে দেখে আমার হাতে বড় লোকের বেটি। আমি বলি রে অনেক সুখে থাকবি। ওটা কে শেঠজি? আমার সঙ্গে এভাবে কথা বলছে? আমাকে চিনতে পারিনি বুঝলে? আমি ওস্তাদ সবরলাল। উস্তাদ সবরলাল? বুঝলে? শাট আপ! কখন থেকে খালি অসভ্যের মতো বিজলি বিজলি করছে। শেঠজি, শেঠজি, মাই ডার্লিং। জি
ঝিলিক বেবি, দেখো না ডার্লিং, আমি তোমার সঙ্গে একটু নিরলয় গল্প করতে এলাম, আর ওই লোকটা অসভ্যের মতন আমাদের ডিস্টার্ব করে দিচ্ছে। ওখানে এখান থেকে চলে যেতে বলুন না। আরে বুঝছো, আমি এসে ভাবছো, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। ওই 15,000 টাকা না দিলে, 15,000 টাকা না দিলে, আমি আর বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, সারা বিজলি তোর পয়সা করা মান আছে, যখন টাকা তুই দিয়ে দিবি আবার নিয়ে নেবে। ঝিলিক বেবি আছে, আজ আমি তোমার সাথে একদম দিল খুলে বাত বলবো। কি হলো ঝিলিক বেবি, আসেন বসেন, না বসলে বাত করবে কেসে? ওসব বসা আমার হয়ে গেছে, আপনি কি বলবেন বলুন, ওসব বোঝার ক্ষমতা আপনার নেই। अच्छा, अब अभी समझे गए छे, साला बुड्ढा का सामने तुम एक्टिंग करिया दिले। अच्छा झिलिक बेबी, আমি একটু বাত বলবে। বলো। ও ব্যানার্জি তোমাকে 300 রুপিয়া মাইনে দে। সে কাজে আপনার কি প্রয়োজন? আপনি বলছিলাম কি ঝিলিক বেবি, কলকাতা মে আমার বড় হোটেল বিজনেস আছে, तुम चाहे तो আমাপর আজাও, আমি তোমাকে পারমানেন্ট ঘর भी দেবে, খানা भी দেবে। हमारा होटल पर तुम सांझे सवेरे कुछ नाचा गाना करे, इसीलिए हमें तुम्हारे 500 रुपया महीना देवे। আমি বলছিলাম কি শেঠজি, আমার একটা নগরের প্রয়োজন, কিন্তু মনের মতো নগর পাচ্ছি না, তাই যদি দয়া করে আপনি क्या এর জন্য অবশ্য আমি আপনাকে 1000 টাকা মাইনে দিয়ে দেবো। झिलिक बेबी, অবশ্য আপনি আজ কাজে লেগে যেতে পারেন। होशियार झिलिक बेबी, সাবধান লালু শেঠ, একটা কথা মনে রাখবেন, এখন আমি দেবাংশু ব্যানার্জির দাবার ঘোড়া, তার মন করলেই আপনাকে আমি একটা চালে মাত্র কাজ করে দিতে পারি। बहुत अच्छा, किंतु तुम भी याद रखो झिलिक बेबी, আমি পাক্কা खिलाड़ी আছি, तुमसे আমরা ज्यादा भी खेलते भी जाने और ज्यादा खेला भी जाने। শয়তান লালু শেঠ, তোরা আমাকে বিজলি থেকে ঠেলে পারিয়েছিস, তোদের কাউকে আমি ছাড়বো না শয়তান, কাউকে আমি ছাড়বো না। সাগর যদি সুরা হতো, পেট ভরে খাওয়া যেত, হাতি যদি পাঠা হতো, এক ভোরেতে 6 মাস যেত, আই মাস বলি, আরে কেষ্ট ঠাকুর,
সেদিন আর ব্যবহারের জন্য রাগ করিস না তো কেষ্ট ঠাকুর। করেছি না, কিন্তু তোমায় দেখে না আমার সব জল একেবারে রাগ, থুড়ি সব রাগ একেবারে জল হয়ে গেছে। কি সাজে সেজেছো মায়েরি, ওই ছোট জামা, ছোট প্যান্টলুন, পা থেকে খালি পর্যন্ত হাঁটু, না মানে পা থেকে হাঁটু পর্যন্ত খালি, আর ওই হাঁটু থেকে কোমরটাও যদি খালি। ছোট বেফাস কথা বলে ফেলেছিলাম জানো মাইরি, এবার আমিও না ওই তোমার মতো ছোট জামা আর ছোট প্যান্ট টেনে পরবো। দারুণ মজা হবে তাই না কেষ্ট ঠাকুর? একেবারে 20 বছরের যুবকের মতো। তোমার 16 আর আমার 20। তারপর না, তারপর তোমায় নিয়ে ওই হানিমুনে হিমালয় করতে যাব। না মানে ওই হিমালয়ে হানিমুন করতে যাব। একেবারে হিমালয়ে? হ্যাঁ, সেখানে দুজনার দিকে আলতো নিয়ে বরফের কুচি করে, না মানে বরফের কুচি নিয়ে আলতো করে ছুড়াছুড়ি করবো। আর মানে ওই লুকোচুরি খেলবো। তুমি ছাতি কিংবা কদম গাছের ডালায় দাঁড়িয়ে লুকিয়ে বলবে আর আমি না ওই দূর থেকে বলবো যা, আর আমি তখন বলবো হ্যালো, আর আমি বলবো কি লো। ক্যা সিন মাইরি। তারপর দুজনকে ধরে গড় করে একেবারে নিচ থেকে পাহাড়, না মানে পাহাড় থেকে নিচে নেমে যাব। একবার তুমি নিচে আমি পরে, আমি নিচে তুমি পরে, ক্যা সিন মাইরি। ভীষণ মজা হবে তাই না কেষ্ট ঠাকুর? এসো না মাইরি, দুজনে একবার এই গোড়াগড়ির অভ্যেসটা করে নি। না মানে শুয়ে পড়ো মাইরি, আমি নিচে, না 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 তুমি নিচে আমি উপরে। আগে গোড়াগড়ি, না না আগে জোড়াজড়ি তারপর গোড়াগড়ি। মাইরি একই করছো কেষ্ট ঠাকুর, একই করছো। ধুতি পরে গড়াগড়ি দিলে ধুতি খুলে যাবে যে। কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি হাসবে লোকে লজ্জা পাবে, না মানে লোকে হাসবে আর তুমি লজ্জা পাবে। তার যে কাজ করো মাইরি, এই নাচ গানের হানিমুনটা না এখানে একবার ছেড়ে নি। নাচো নাচো, তুমি নাচো মাইরি, আমি গাই। আরে পিরিতি হলো বাংলা নাট্য, আরে লাগলে বলে ছাড়বে না, বলে মলে পিরিতি করো না, ও পিরিতি করো না। এই গানে কি নাচ হয় নাকি? তার চেয়ে বরং আমি গাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই,
তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি চাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে কোথায়? হঠাৎ এসে চোখে দিলে, এই কি কবিতা? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে কোথায়? হঠাৎ এসে চোখে দিলে, এই কি তোমার চাই? কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ। কি হলো বিজলি? তো অমন করে তুমি সরে গেলিস কেন? তুমি ভুল করছো বাবুজি, আমি বিজলি নই, আমি ঝিলিক। না, আমি দূর থেকে তোর গান শুনে আমি জেনে ফিরেছি বিজলি। তুই তুই আয় আমার কাছে, আয় বিজলি, আমার প্রাণটা একটুকু ভরিয়ে দে। আহ! আমি আবারও বলছি বাবুজি, আমি বিজলি নয়, আমি ঝিলিক, ঝিলিক। তুমি চলে যাও এখান থেকে। কেন রে বিজলি? কিসের তোর এত অভিমান? ওই শয়তানদের কাছ থেকে তোর শরম বাঁচাতে পারিনি বলেই এই বঙ্কুকে তুই গোসা করিস। কে কে বঙ্কু? বঙ্কু বলে কাউকে আমি চিনি না, জানি না। তোর চোখের চশমাটা একটুকু ভালো করে খুলে দেখতো বিজলি। আমি তোর সেই বঙ্কু, যার হাতে একদিন হাত রেখে এই ভালোবাসার শপথ নিয়েছিলিস। তোর জন্য কেঁদে কেঁদে সেই বঙ্কুর চোখের জল শুকিয়ে গেছে রে বিজলি। বঙ্কু! আই না রে বিজলি, আমরা সেই আবার আগের জীবনে ফিরে যাই। সাপের পিড়ি মাথায় নিয়ে আর দূর দেশে গিয়ে আমরা সাপ খেলাবো। আমি ঢোল বাজাবো আর তুই বাজনার তালে লেতে লেতে সাপ খেলাবি। বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দিবে, আর সেই টাকা যাবে আমরা বিহা করবো, ঘর বানাবো। বিজলি! না রে বঙ্কু, না। আর তুই আমাকে ছুঁস না। শয়তানদের কামনার কষাই খানায় তোর বিজলি আজ বলি হয়ে গেছে। বিজলি! আমি সেই আমার বলি হওয়া বিজলিকে আমার ভালোবাসা দিয়ে, আমার মন্ত্র দিয়ে তোমার নতুন করে আমি প্রাণ বাঁচাবো। পারবি না, পারবি না রে বঙ্কু, পারবি না। তোর মরা বিজলির অন্তর থেকে আজ নতুন করে জন্ম নিয়েছে আধার রাতের মক্কি রানী ছেলে। মুখে তার মনমোহিনী হাসি, চোখে তার বিচ্ছেদ কামনার ইশারা, লজ্জায় না ঝুলি খায় সর্বহারা কলঙ্কি। বিজলি! যোগ
যৌবন ব্যবসার বিজলি! রাজরানী। তোর মতন ভিখারিনীর ভালোবাসা এই নোংরা হবে না রে বঙ্কা, আর হবে না। হলো না। আমার ছবি না বলছি, আমি এখন রাজচরা বাবুদের পিয়ারের ছেলে, অনেক টাকার মালিক। তোর মতন ভিখারির সঙ্গে কথা কইতে এখন আমার লজ্জা করে বঙ্কা। বিজলি নয়, এবার থেকে তুই আমাকে মেম সাহেব বলে ডাকবি। দিলীপ মেম সাহেব। ঠিক বলেছ মেম সাহেব। এই পঙ্কু ভিখারির ভালোবাসার চেয়ে ওই বাবুদের ভালোবাসা তোমার কাছে অনেক মূল্যবান। তাই এই পঙ্কু ভিখারি ভালোবাসার চেয়ে বাবুদের টাকার মূল্য তোমার কাছে অনেক 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 বেশি। ডেকনি বংশাত এই নামে তুমি আর ডেকনি। এই ডাক শুনলে আবার তোমাকে আমি বিজলি বলে ডেকে উঠবো। হয়তো ভুলে যাব পঙ্কুর বিজলি এখন সেদিক ব্যবসা হয়ে পঙ্কুর ঘর ভাজার স্বপ্নটাকে ভেঙে টুকরো 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 করে দিয়েছে। যাচ্ছি রে মেন সাহেব, যাচ্ছি। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, যে বঙ্কু তোকে আজ ভালোবাসার মূল্য দিয়ে কিনতে পারেনি, সেই বঙ্কু একদিন তোকে টাকার মূল্য দিয়ে সবার কাছ থেকে জড়ো করে কিনে নিয়ে যাবে। সেদিন কেন এই বঙ্কুকে কিনতে ভুল করেছিলাম না? চিনতে তোকে আমার এতটুকু ভুল হয়নি রে বঙ্কা। কিন্তু যেদিন যেদিন তুই আমার অপমানের সমস্ত প্রতিশোধ নিতে পারবি, সেদিন আমি আবার আবার তোর মুখে ফিরে আসবো রে বঙ্কা, আবার ফিরে আসবো। সোনা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। সুবার অলক্ষে
এভাবে লুকিয়ে লুকিয়ে তুমি কাঁদো কেন? কই, আমি তো কাঁদি না। হ্যাঁ হ্যাঁ, সবার অলক্ষ্যে তুমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলো, আর সেই চোখের জল দেখলে মনে হয় এর জন্য যেও না আমি দায়ী, শুধু আমি। আমি এখান থেকে চলে যাবো ভাস্করদা। না না অল্পনা, অমন করে তুমি আমায় অপরাধী সাজিও না। আমি জানি তোমার উপর আমি ভীষণ অন্যায় করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো অল্পনা, আমি একবার যদি জানতে পারতাম যে দাদা তোমার সঙ্গে আমার ভাস্করদা, জীবনে জীবনে যে ভুল আমি করেছি তার সংশোধন করতে পারবো কিনা জানি না, তবে এটুকু বলতে পারি আমার প্রতি তোমার নীরব ভালোবাসার অমর্যাদা কখনো আমি করব না। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই ভাস্করদা। হ্যাঁ হ্যাঁ আছে, আর সেই ভালোবাসায় বারবার তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেই, সেই ভালোবাসায় তোমার দু চোখে বেদনার অশ্রু ঝরায় অল্পনা। মিথ্যে কথা। মিথ্যে নয়, ব্যর্থ জীবনের জ্বালায় যখন আমার অন্তর কাঁদে, সেই কান্না তোমার দু চোখে অশ্রু ঝরায় অল্পনা। না না, ওটা আপনার ভুল ধারণা। রাতের অন্ধকারে যখন আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি এবং হতাশার দীর্ঘশ্বাস ফেরি, তুমি কার জন্য দাঁড়িয়ে থাকো অল্পনা? আমি জানি না। তুমি আজও আমায় ভালোবাসো অল্পনা? না! অল্পনা, আমার হাতটা ছেড়ে দিন ভাস্করদা। যদি না ছাড়ি জোর করে ধরে রাখার সামর্থ্যের আপনার নেই, জোর করে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতাও আমার নেই ভাস্করদা। বাহ, চমৎকার! পুরনো প্রেমিক প্রেমিকার গোপন অভিসারের দৃশ্যটা কতই না সুন্দর। এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ কিসের? এতই যদি যৌবনের জ্বালা, তাহলে জানা যে পুষে রেখেছে সেই নীলাম্বর ঘোষালের সঙ্গে। মারবে নাকি? কি বলবো পিউলি, তোমার সৌভাগ্য যে আমি একজন শিক্ষিত ভদ্র সন্তান, নইলে যে মুখ দিয়ে তুমি ওই কথাটা উচ্চারণ করেছিলে তোমার সেই মুখটাই আমি। যে স্বামী স্ত্রীর বর্তমানে একটা বাজে মেয়ের সঙ্গে ভালোবাসার লুকোচুরি করে, তার মুখে এই ভদ্রতার বড়াই করা সাজে না। ভালোবাসার লুকোচুরি, এ কথার অর্থ কি বৌদি? দেখো, তুমি এসেছো, এই দেখো না, এই দেখো না, এই শয়তানি মেয়েটা আমার কেমন সর্বনাশ করছে। সর্বনাশ? দাদা, সর্বনাশ হয়েছে? বল। আমি থাকতে তোর কোনো সর্বনাশ হতে দেবো না রে। কি হয়েছে তুই আমায় বল। বলো মেজ বৌদি, এই আলপনা তোমার কি ক্ষতি করেছে? ওই শয়তানি মেয়েটা তোমার দাদার সঙ্গে গোপনে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। বলেছি এত নিজ এত হীন তোমার প্রবৃত্তি, তুমি যে আমার স্ত্রী এ কথা ভাবতে আমার লজ্জা করছে। আর আমারও ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার মেজদা। হ্যাঁ হ্যাঁ, আমি তোর দাদা। তোর এই মিথ্যাবাদী বৌদির কথাটা বিশ্বাস করার আগে তোর এই দাদার কথাটা শোনা উচিত ছিল। তুই আর নতুন করে কি শোনাবি? তোদের এই দুজনার ওই বৈধ প্রেমের ইতিহাস আমার আর অজানা নেই, তাই আমি ওই মজবদির মতো স্বীকার করছি যে তুই তোর ওই বিকৃত ভালোবাসার টানে এই চরিত্রহীন আলপনার সঙ্গে বৌদি, তুমি এসেছো বৌদি। এরা বোধহয় আমাকে আর সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেবে না। এবার বোধহয় আমাকে বিষকে কথা বলিস না ভাস্কর, কথা বলিস না।
কি হয়েছে কি হয়েছে মেজো? আমার বুঝি তোদের দুজনের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে? থাক, তোমাকে আর নতুন করে লেখা সাজতে হবে না। তোমরা স্বামী স্ত্রী মিলে আমাকে ভাস্করের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য এই শয়তানি আলপনাকে ভাস্করের পেছনে লেলিয়ে দিও। কি বলে মেজো, কি বলে? আমরা ভাস্করের পেছনে আলপনাকে লেলিয়ে দিয়েছি। কি হয়েছে কি হয়েছে আলপনা বলতো, আমাকে খুলে বলতো কি হয়েছে? জানি না বৌদি, জানি না, আমি কিচ্ছু জানি না। তবে তবে এতটুকু বলতে পারি বৌদি, তোমাদের আলপনা কোনো অন্যায় করেনি বৌদি, কোনো অন্যায় করেনি। আলপনা কি কাঁদতে কাঁদতে এখান থেকে মেয়েটা চলে গেল, কিন্তু অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। মেয়ে হয়ে আপনি যখন কিছুই বুঝতে পারছেন না, তখন আপনাকে আমি সবকিছু বুঝিয়ে বলছি। প্লিজ কৈলাস বাবু, আপনি এখান থেকে চলে যান। না, যাবে না দাদা, তুমি বেশ ভালো করে গুছিয়ে গুছিয়ে বলো তো। মানে এই ভাস্কর বাবু এই আলপনা বলে যে মেয়েটার সঙ্গে বেভিচারে লিপ্ত হয়েছিল, সে দৃশ্যটা পিউলি নিজের চোখে দেখেছে। না, মিথ্যে কথা। আমার সাথে কখনো অন্যায় করতে পারে না। মিথ্যে অপবাদ দিয়ে তোমরা তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। হ্যাঁ, তারাবই তো। হয় ওই নষ্টা মেয়েটা এই বাড়িতে থাকবে, নয়তো আমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাব। যাকে বোনের মর্যাদা দিয়ে এই বাড়িতে স্থান দিয়েছে, কখনো কোন অবস্থাতে তাকে এই বাড়ির বাইরে যেতে দেবে না। আর দেবেন কেন? দিনের বেলায় ভাই বোনের সম্পর্ক আর রাতের অন্ধকারে আপনাদের গোপন সম্পর্কটার সাহায্যে ভোলা যাবে না। নিজের চরিত্র দিয়ে কখনো অন্যের চরিত্র বিচার করা যায় না। আমার উচ্চ শিক্ষিতা আধুনিক বৌমা মুখরোচক বক্তৃতা শুনে আমার ভীষণ হাততালি দিতে ইচ্ছা করছে। মেজ বৌমা, তোমার নিজের চরিত্র দিয়ে কখনো অন্যের চরিত্র বিচার করা যায় না। তাছাড়া তোমাদের এই ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এত মধুর নয়। তোমার অনেক অবাধ্যতা আমরা স্বীকার করেছি, কিন্তু আর নয়। এবার আমাদের কথা মতো ওই আলপনাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। চিনতে পারছো? ও আমাদের সেই সকল যাকে আমরা করে প্রে করে মানুষ করেছি, যার কান্না থামাতে আমি পদ্মদিঘি থেকে শালুক তুলে এনে দিয়েছি, সেই শেখর আর কি আবার অবাধ্যতার বিচার করছে। শান্ত হও বড়দা, ছোটদা না বুঝে হয়তো অন্যায় করে ফেলেছে। না, কোনো অন্যায় বিপর্যয় দেব না। তাই সবাইকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যতদিন আলপনার বিয়ে হচ্ছে ততদিন আলপনা এই বাড়িতেই থাকবে। স্পষ্ট করে বলে দিচ্ছি নীলাম্বর ঘোষাল, আমরা এই বাড়ি থেকে আলাদা হয়ে যাব। এই ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা, আর অপর প্রান্তে থাকবে আমি, মেজদা আর মেজ বৌদি। আমি এই বাড়িতে চলে এসো, চলে এসো, তুমি আমাদের ভাগে ভাগে আমাদের দিকে থাকবে, আমাদের ছেড়ে কোথাও যাবে না। না, তুমি চলে এসো, চলে এসো বলছি। না, থাকবে ভাই, আমাদের ছেড়ে কোথাও যাবে ভাই।
আমাদের সেই কি কোথাও ছেড়ে যাবে না, আমাদের ভাগ্যে থাকবে। নারী সাইকর না, তোদের ছেড়ে আমি কোথাও যাব না। শ্রুতিভদ্র মহোদয়গণ, আপনারাই বলুন এখন আমার কি করা কর্তব্য? যে দাদা বৌদি আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের পাশে থাকা আমার কর্তব্য না? যাকে আমি অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পরে বরণ করে ঘরে এনেছি, তার পাশে থাকা আমার কর্তব্য। আমি বলছি স্ত্রীর পাশে থাকায় স্বামীর একমাত্র কর্তব্য। আপনি ঠিকই বলেছেন কৈলাস বাবু। প্রেমের সঙ্গে আমার সাত পাকেরই বন্ধনে বাঁধা দু চার কলি মন্ত্রের সম্পর্ক, আর দাদার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। কিন্তু কিন্তু আমার বিবেকের বিচারে দু চার কলি সাত পাকের বন্ধনের চেয়ে জন্ম জন্মান্তরেও রক্তের সম্পর্কের মূল্য অনেক বেশি। আর সেই রক্তের সম্পর্কের টানে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় নিলাম। দাদা, দেবেনই তো, ওখানে আপনার মতো তোমার ওই রূপের বৌদির রূপ যৌবন পাবে কেমন করে? কথা তো বলতে পারলে না মেজো। যাকে আমি ছোট থেকে নিজের সন্তানের মতন কোলে পিঠে করে মানুষ করেছি, তার সঙ্গে আমি পুরস্কার বাবা, পুরস্কার, কপাল সহমমতা, কিরিটারুর পুরস্কার। ভগবান, তোমার শত কোটি নমস্কার। যা, 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 আর তোকে আমি আটকে রাখবো না। স্বপ্ন দেখার সাথ শেষ হয়ে গেছে, মিথ্যে সম্পর্কের জালে আর আমি তোকে আটকে রাখবো না। যা, যা, তুই চলে যা, চলে যা। না দাদা না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এসো, চলে এসো বলছি। বিদায় দাদা।